ঠিক আছে, সদিচ্ছার কথা বলি, সদিচ্ছা কমিটমেন্ট থাকলে সবকিছু সম্ভব, কিন্তু অনেক সময় এটা উইশফুল থিঙ্কিং এ পরিণত হয়ে যায় কিনা আমরা তো বিভিন্ন সময় দেখেছি, কিন্তু আসলে বাস্তবে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হচ্ছে কিনা বা মানে আমরা বিগত দিনে দেখছি 290 জন এমপি, মানে আপনি যদি 300 জন এমপি ধরেন, ওই মহিলা সহ 330 জন, তার ভিতরে 240 জনের অপরাধে জড়িত থাকে। এই কমিশন বাণিজ্য, ঘুষ বাণিজ্য, মাদক ব্যবসা, নিয়োগ বাণিজ্য, এইগুলা আপনি হাতে গোনা কয়জন সৎ বানাবেন? আমরা এখানে দেখতে চাই যে উনি প্রত্যেকটা এমপির সেই জবাব দিতে আনতে পেরেছে, প্রত্যেকটা মন্ত্রীকে জবাব দিতে আনতে পেরেছে। আপনার মনে আছে না, এই যে এই কোভিডের সময় ইংল্যান্ডে কোভিডের সময় এর আগে কে প্রধানমন্ত্রী ছিল আপনার, যে চলে গেল, নামটা মনে আসতেছে না, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী কোভিডের একটা রুল ব্রেক করেছিল, কোভিডের রুল ভায়োলেট করে একটা লং জার্নি করছিল, 200 না 300 মাইল দূরে যেয়ে তার মাকে দেখতে গেছিল। জনগণের চাপে সেই মন্ত্রী রিজাইন করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ আপনি একটা আইন করেছেন, সরকারি আপনার ক্যাবিনেটের মেম্বাররা সেই আইন মানবে না, হি ইজ নট ফিট টু রিমেইন ইন দ্য ক্যাবিনেট। আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন পাতি মন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে 13 আইটেম দিয়ে নাস্তা করেছে, সাথে ছিল 100 শতাধিক সাঙ্গপাঙ্গ, এবং এরা টোল দেয় নাই। তো একজন পাতি মন্ত্রী টোল দেওয়া যদি সরকারি আইন হয়, একজন পাতি মন্ত্রী কি করে সেই টোল দেওয়ার আইন ভঙ্গ করলো? তার কি আইনে আছে যে মন্ত্রী টোল দিবে না? যদি থাকে ফাইন। এবং এই যে 13 আইটেম দিয়ে নাস্তা করলো শতাধিক সাঙ্গপাঙ্গ নিয়ে, সেই বিলটা দিছে কিনা সেটা আমরা জানতে চাই। সেইটা হলো ওনার জবাব দিতা। উনি যদি এই মেসেজটা দেখে থাকেন, নিশ্চয়ই দেখে থাকবেন, প্রধানমন্ত্রীর তো হাতের কোনো অভাব নাই, 10-12 জায়গা থেকে সেই ইন্টেলিজেন্স পায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা সেটা দেখবো। ধন্যবাদ। জি সরু ভাই, ঠিক আছে, কিন্তু আপনি বলছেন আমরা গত 3 দশকে রাজনীতি যে জায়গায় গেছে, যে সংসদে কারা যাচ্ছে, সংসদে যাচ্ছেন কোটিপতিরা, ব্যবসায়ীরা, মানে রাজনীতিবিদদের কাছ থেকে ব্যবসায়ীদের পকেটের রাজনৈতিক ক্ষমতা সবকিছু পুঞ্জীভূত হচ্ছে। আমরা এবারও দেখেছি, আমি যদি ভুল না করি, যে 267 জন কোটিপতি যারা সংসদে গিয়েছেন, তাহলে এই কোটি কোটি টাকা তারা খরচ করে নির্বাচন করেছেন, তারা সংসদে গিয়েছেন। আপনার কি মনে হয় যে তারা এই টাকাটা মানে তারা এই তুলবে না? মানে ব্যবসায়ী তো সেখানে গেছে, ফলে তারা সিদ্ধান্ত নিবে তাদের তুলতে গেলে কি রাজনৈতিক চুরিতন্ত্র হবে? আমরা তো রাজনীতি মানে চুরিতন্ত্র দেখতে চাই না। সেই জন্য আমি মনে করি যে তারেক সাহেবের সফলতার আর একটা উপাদান হবে উনি যদি সমালোচকদেরকে ধারণ করতে পারে। উনি যারা সমালোচনা করে তাদেরকে ডেকে তাদের সাথে যদি উনি ডিবেট করেন, তাহলে ওনার ভুল ত্রুটি আরো সামনে আসবে। সেইটা উনি করতে পারে কিনা। শুধু এই যে তৈলবাজ চাটুকার গোলাম দিয়ে কেউ পৃথিবীতে সাকসেস হয় নাই, উনি পারবে কিনা সেটা আমরা দেখবো। ওনাকে যারা সমালোচনা করে, অভিপ্রায় বা আশাবাদটা আমরা ব্যক্ত করে রাখলাম। সারু ভাই আপনাকে ধন্যবাদ। মঞ্জু ভাই, ছোট করে একটু কতগুলো প্রসঙ্গে আলোচনা করতে চাই, আলোচনা আমরা মানে শেষের দিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, আবার কোথাও এটা বন্ধ করা হচ্ছে। এটাকে কেন্দ্র করতে 2-1টি জায়গায় আবার একটু মবের ঘটনা আমরা দেখেছি। আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মব চলতে দেওয়া হবে না। মানুষের গত যে 15-16 মাসে মবের যে আমরা যে একটা ভয়ঙ্কর রূপ দেখেছি, সেটি কি আসলে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে, তাহলে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে সামনের দিনে, সেটি সম্পর্কে আপনার একটু মতামত নিতে চাই ছোট করে। আমি তো মনে করি যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দলকে তার কার্যক্রম বন্ধ রাখাটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। তাদের উচিত ছিল সেই ইন্টারিম গভর্নমেন্টের যে আওয়ামী লীগের যেসব দলীয় নেতারা কর্মীরা দলীয় পদকে ইউজ করে আপনার নানাবিধ অপরাধ সংগঠিত করছে, তাদেরকে রাজনীতি থেকে বের করে দেয়া, এবডো আইনের মতো আইন করে, এবং তাদেরকে বিচারের আওতায় আনা। আমি সবসময় বলেছি যে প্রত্যেকটা আপনার ডিস্ট্রিক্টে একটা করে স্পেশাল ট্রাইব্যুনাল করে এদের দ্রুত বিচার করা দরকার ছিল। ট্রাইব্যুনাল তো হলোই, ট্রাইব্যুনাল তো সেন্ট্রালও হয়েছিল, আমাদের কেন্দ্রীয় ভাবে হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল নিয়েও তো নানা প্রশ্ন আছে, সেখানে গণহারে আসামি করা হয়েছে, বিচারের কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই আপনি করছেন, বিশ্বস্ততার সাথে বিচার কার্যক্রম হচ্ছে না বলে অনেকে অভিযোগ তুলেছেন। বলে ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল আপনি করছেন,
আপনার অনেক অনেক মাস্তান আছে একটা ডিস্ট্রিক্ট লেভেলে, অনেক মাস্তান আছে ডিস্ট্রিক্ট, সবাই চিনে। এখন তাদেরকে যদি আপনার সেই বিভিন্ন রকমের প্রমাণ এটা চান, যেমন ধরেন আপনি তারা চাঁদাবাজি করছে, চাকরি দেওয়ার জন্য টাকা নিচ্ছে, এটা সবাই জানে, কিন্তু সেটা তো যে ফৌজদারি কোর্টে যায় আপনি তো সেখানে প্রমাণ করতে পারবেন না, দুদকও প্রমাণ করতে পারবে না। যে টাকা দিয়ে চাকরি নিচ্ছে সেও অভিযোগ করবে না, আবার যে নিচ্ছে টাকাটা সেও করবে না। কিন্তু আমরা জানি এগুলি হয়েছে। আপনি একেবারে সেন্ট্রাল থেকে শুরু করে ইউনিয়ন লেভেলের আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে এই দলেও পদে, এদের ভিতরে কেউই পাবেন না যে কোন রকমের অপরাধের সাথে জড়িত হয় নাই। রেয়ার কেস, যেমন এমপিরা জড়িত হয়েছে সেরকম রেয়ার কেস, তারা সবাই জড়িত হয়ে গেছে। তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক ধরনের আইন করে তাদের আইন করা দরকার, যেহেতু তারা রাজনৈতিক পদ দখল করে, রাজনৈতিক পদকে তারা ইউজ করে তারা নানাবিধ অপরাধ করছে, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখাই তো সঙ্গত বিষয় ছিল। তাদেরকে যদি আপনি 5 বছরের জন্য এই বিষয়ে আপনার কোনো মন্তব্য করবেন কিনা। আরেকটি যে প্রশ্ন যেটি হচ্ছে যে জামাত একভাবে অভিযুক্ত করেছে যে বিএনপির সাথে একজন আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা হয়েছে এবং বিএনপির আশকারা পেয়ে আওয়ামী লীগ এ ধরনের অফিস খুলছে এবং তারা রাজনীতিতে আসছে, এবং যেটি বিএনপির মহাসচিবের একটি বক্তব্য উদ্ধৃতি করে তাদের প্রতিক্রিয়া আজকে বিবৃতি দেওয়া হয়েছে বা কদিন থেকে নেতারাও বলছেন, আপনি এটাকে কিভাবে দেখেন? এটা হতে পারে লাইকলি যে একটা আতাত হয়েছে, কারণ আমরা ভোটের সময় দেখেছি বিএনপির সমস্ত প্রার্থীরা আওয়ামী লীগদেরকে আশ্বস্ত করেছে তাদের মামলা প্রত্যাহার করবে, তাদেরকে সহায়তা করবে, তাদেরকে প্রোটেকশন দেবে। এটা আমরা দেখেছি, ওপেন ছিল এটা। হতে পারে। এবং আজকে আমি একটা ঘটনা দেখলাম, বরিশাল বারে একজন আওয়ামী লীগ নেতার জামিন হলো, এই অতি বিএনপি সাজা, অতি বিএনপি কিছু লোক সেখানে এজলাস ভাঙচুর করেছে। এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যদি জামিন থামাতে চান তাহলে আপনি উপরে কোর্টে যাবেন, কিন্তু আইনজীবী হইয়া এই যে অতি বিএনপি যারা সাজে এরাই কিন্তু দলকে আসলে ডুবায়। আমি মনে করি আজকে এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এজলাস ভাঙবেন কেন? আপনি বিচারক তার বিবেচনায় যদি জামিন দিয়ে থাকে, আপনি জামিন আটকাতে হলে উপরে কোর্টে যান অথবা রিভিউ করেন। সো এই যে হুলিগানিজম শুরু হয়ে গেছে খোদ বিচারালয়, এটা তো গ্রহণযোগ্যতা। একদিকে আপনি প্রোটেকশন দেবেন, ভোট চাবেন, আরেকদিকে আমি মঞ্জুবের সাথে এখানে একমত। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, যারা লুটপাট করেছে, যারা মাফিয়া তন্ত্র কায়েম করছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত এবং যারা করেছে তার বেশিরভাগ পালিয়ে গেছে। যারা নিরীহ মানুষ তাদেরকে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দিতে হবে। অতএব আপনার যদি বাংলাদেশকে সত্যিকারে আপনি নতুন রাষ্ট্র গঠন করতে চান, বিনির্মাণ করতে চান, তাহলে রাষ্ট্রকে বিভক্ত করে, জনগণকে বিভক্ত করে সেদিকে আগানো যাবে না। সর্বশেষ কথাটা এভাবে বলবো, যদি প্রধানমন্ত্রী যদি সৎ থাকেন তাহলে তার মন্ত্রিসভায় কেউ দুর্নীতি করতে পারে না। মন্ত্রীরা যদি দুর্নীতি না করে তাহলে সচিবরা দুর্নীতি করতে পারে না। সচিবরা দুর্নীতি যদি না করে, প্রবাদটি আছে যে মাছের পচন শুরু হয় তার মাথা থেকে, মাথা ঠিক থাকলে ডাউনওয়ার্ড কোন এসপি কোন ওসি কেউ দুর্নীতি করতে পারে না। মানুষ দেখতে চায় সেই নেতৃত্ব। আমরা আশা করি সেই নেতৃত্ব উনি দিতে সক্ষম হবেন। ধন্যবাদ সারো ভাই, আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ দিকে 1 মিনিট করে আমরা সময় পাবো। মঞ্জু ভাই, যেটি হচ্ছে যে আমরা দেখলাম যে গণভোটে জয়যুক্ত হলো, তাতে 2টা শপথ নেওয়ার কথা, এবং আমরা জামাত সহ এনসিপি তারা দেখছি যে তারা বলছে যে সরকারের উপর চাপ রেখেছে যে তারা যেন আরেকটি শপথ নেয় এবং সংবিধান সংস্কার হয়। এটি নিয়ে রাজনীতিতে আরেক ধরনের বিরোধের পরিবেশ সামনে তৈরি হবে কিনা, এক ধরনের সংকট তৈরি হবে কিনা, নাকি এটা এই নির্বাচনের মধ্যে দিয়ে এটি আসলে জুলাই সনদের এক ধরনের কি বলে যে এটা নিষ্পত্তি ঘটেছে, অথবা এটি ধামাচাপা পড়ে গেছে, অথবা সমাধি ঘটেছে, কি মনে করেন? এই যে জিনিসটাকে, এটা আলী রিয়াজের কারুকার্য ছিল, এটা আলী রিয়াজ এই বিষয়টা আপনার জটিল করে ফেলছে। এখানে জুলাই সনদের ভিতরে অনেকগুলি ভালো জিনিস আছে যেটা আপনার রাজনীতিবিদরা ইচ্ছা করলে তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন, সংবিধানের অংশ করতে পারেন। কিন্তু যে প্রক্রিয়া করতে গেছে সেই প্রক্রিয়াটা, আমি অনেক আইনজীবীর ভাষ্য শুনেছি যে এই যে আপনার গণভোটটাই আসলে বেআইনি। আমাদের সংবিধানের এটা ব্যারিস্টার সারোয়ার সাহেব ভালো বলবেন, উনি এর বিষয়ের এক্সপার্ট। তবুও আমি বলি যে আমাদের সংবিধান এটা সাপোর্ট করে না, এই ধরনের গণভোট এই মুহূর্তে সাপোর্ট করে না।
আগে মানে আপনি না, ঠিক 2/3 আছে, এই মেজরিটি আলোচনাগুলো দিয়ে হয়েছে মঞ্জু ভাই, কিন্তু ভবিষ্যৎ কি? হুম, মানে গণভোটের গণরায়ের ভবিষ্যৎটা কি আসলে, বা সংস্কারের একটা ভবিষ্যৎ কি? আপনি ডিভিশন, জুলাই একটা সনদের ভবিষ্যৎ কি বলবেন? আলী আলী রিয়াজ একটা বৃক্ষ রোপণ করছেন, এটার ফল, বিস্মৃতি। বিষাক্ত ফল এই জাতি জি, খাবে, এবং এটার একটা খেসারত আমাদেরকে দিতে হবে। ওই সময় জি, ওই সময় এটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল, যে নো, এই ধরনের সংস্কার প্যাকেজ, আমাদের বড় প্যাকেজ ছোট প্যাকেজ এগুলি দরকার নেই। আপনি জি, নির্বাচন দেন, এবং রাজনীতিবিদরা নিজেরাই এই, সংসদে যে যেসব রিফর্ম করা দরকার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একটা দুর্নীতিমুক্ত সরকার, এবং দুর্নীতি দমনের জন্য আপনি ব্যবস্থা করেন, এবং পলিটিক্যাল রিফর্ম করা দরকার। আপনি দেখেন পলিটিক্যাল পার্টিগুলির ভিতরে যেন নেতা নির্বাচিত হয় সঠিকভাবে, সেগুলি তো জি, আপনি করছেন না, আপনি কিছুই করেন নাই। আপনি কতগুলি এই কসমেটিক সার্জারি আছে, সেগুলি জি, করতে গেছেন কসমেটিক সার্জারি করা যাতে হয়েছে। দীর্ঘায়িত করা যায় ডক্টর ইউনূসের ধন্যবাদ এই রাজত্ব। মঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষের দিকে আলোচনায় সারোয়ার ভাই মন্তব্য নিব এটি নিয়ে, যে গণভোট বা জুলাই সনদের ভবিষ্যৎ কি আপনি দেখছেন রাজনীতিতে, নাকি এটি নিয়ে আবার এক ধরনের, মঞ্জু ভাই যেটা বলে যে বিশ্ববৃক্ষ রোপণ করে গেছেন আলী রিয়াজ, এই বিশ্বে বৃক্ষের ফল আমাদের খেতে হবে সামনে, কি দেখছেন? না, আমি বলবো জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন, এবং সেফটি অফ দ্য পিপল, সেফটি অফ দ্য স্টেট হাইয়েস্ট ল, সেটা লেখা থাকুক বা না থাকুক। ইউকে তে তো রিটেন কনস্টিটিউশনে নাই। অতএব এই গণভোট নিয়ে কোনো আমি আলাদা, আমি আমি এটা অবৈধ বলবো না, কারণ যারা সংবিধানকে স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন করে এটা তাদের মতামত, ওই মতের সাথে আমি দ্বিমত পোষণ করি। গণভোট ঠিকই আছে, এবং জনগণের অভিপ্রায়টা কি সামনে আনতে হবে এক। তবে এই যে পালাই গেল একজন নেদারল্যান্ডসে, তার বিরুদ্ধে একটা তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এইখানে তারা মিস করেছে, ইউনূস সাহেব কেন সব বিদেশি নাগরিক এনে উনি অন্তর্বর্তীকালীন সরকার চালালেন, মানে অর্ধেকের বেশি। এইটা আসলে একটা রহস্যময়, এবং এইটা আসলে তদন্ত করা উচিত। বাংলাদেশে যেখানে অনেক এক্সপার্ট রয়েছে, এবং যারা বাংলাদেশে বসবাস করেছে 5ই আগস্টের আগে থেকে বাংলাদেশে ছিল, পালিয়ে যায় নাই, বিদেশি আনুগত্য গ্রহণ করে নাই, তাদেরকে এনে কেন সরকার চালাতে হবে? এইটা আসলে ডেফিনেটলি লুক আফটার করা উচিত, এইটা কেন হলো। এবং জি, এই যে নেদারল্যান্ডসে যে পালিয়ে গেল, তার একটা সোশ্যাল মিডিয়াতে তার একটা ছুটির অ্যাপ্লিকেশন দেখলাম, সেখানে বললো যে 7 দিন পরে সে ফেরত আসবে। তো 7 দিন তো 5 দিন। হয়ে গেছে, 7 দিন পরে তো তদন্ত হয়ে গেছে। 5 দিন পরে ফেরত আসবে, তো সে আসে নাই। তো এইটার জবাব দিতে করতে হবে। তার মানে জি, সে মানি লন্ডারিং করে থাকতে পারে। এবং সে তার একটা স্টেটমেন্ট দেখলাম যে তা সবার নাম প্রকাশ করবে, কি কি হয়েছে। আমি চাই সে সবার নাম প্রকাশ করুক, না হলে সে ওই লুটেরা তন্ত্রের অংশ, না হলে সে জি, ওই পালিয়ে গেছে যে ওইটাই সত্য। এবং সে টাকা হাতিয়ে নিতে পারে, নিয়েছে বলে আমি বলবো না, নিয়ে থাকতে পারে। না হলে জি, কেন আওয়ামী লীগের মতো পলাতক যে ক্ষমতার একদিন আগে উনি চলে গেল কেন, এইটা রহস্যময়। জি, অতএব সারোয়ার এই ভাই, এই এই আপনাকে এই জন্য সমালোচিত হবে, অন্তর্বর্তীকালে সমালোচিত হবে ইউনূস, এই কারণে যে এত বিদেশি নাগরিক যারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে আরামায়েশ করছে, তাদেরকে দিয়ে সরকার চালাতে হবে। আর বাংলাদেশে যারা বসে ভয়টার উপেক্ষা করে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে, জেল খাটছে, তাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট রয়েছে। জি, তাদেরকে আপনি কোনোভাবে সরকার গঠনে সুযোগই দিলেন না। জি, এই সারোয়ার ভাই, যে এটা এই তো যে এটা তো হয়েই গেছে, এখন এই আর যে করার এনজিও কিছু নাই, কিন্তু এই এই এনজিও প্রশ্নগুলো সরকার রয়েছে, ওইখানে নিশ্চয়ই এই প্রশ্নের সমালোচিত জবাব, হবে। এই নিশ্চয়ই এই প্রশ্নগুলো রয়েছে, এটা তো হয়ে গেছে, পাস্ট, ইউনিসের রেজিম ইজ পাস্ট, কিন্তু তার যে লিগাসি বা তার সংকটগুলো নিয়ে আমরা এখন কথা বলছি। নানা প্রশ্ন আছে, সময় আসলে সকল প্রশ্নের উত্তর দিবে। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ যারা ছিলেন, শুনেছেন বা যারা দেখবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন।